ওয়েলকাম টু বিবেকের গল্পকথা। আজকে যে গল্পটা আপনাদের সামনে প্রস্তুত করতে যাচ্ছি সেটা হচ্ছে পায়েল ঘোষের কলমে লিখিত নরকের জীবেরা। গোপীবল্লভপুর থেকে সিজুয়া পার করে আরও 1.5-2 ঘন্টার পথ পার করলে সুবর্ণরেখার কোলে যে জঙ্গলাকীর্ণ অঞ্চলটি রয়েছে ওটিই আমাদের গন্তব্য। এখানে আসার আগে গুগল ম্যাপে খোঁজ করেছিলাম জায়গাটির, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল গুগল এখনও জায়গাটি সম্বন্ধে জানে না, কোনো নামই নেই। গুগলের অজানা এমন একটি স্থান এক্সপ্লোর করতে যাওয়াটা যে এক প্রকার অ্যাডভেঞ্চার সে বিষয়ে মনে হয় না কেউ দ্বিমত করবে না। প্রথমত যখন কোম্পানি থেকে এই জায়গাটিতে যাওয়ার কথা জানায় বিলক্ষণ অবাক হয়েছিলাম। অবাক হবও নাই বা কেন? এই 21 শতাব্দীতে যেখানে রনে বনে জনে জঙ্গলে সব জায়গায় 4G পরিষেবা পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে 5Gও পাওয়া যাবে, সেখানে একটি অঞ্চল যেখানে জনবসতি নেই, আর এখানেই একটা রিসোর্ট বানানো হবে। এটাই সরকারি সাহায্যও আমরা পাচ্ছি। আমরা মানে আমি যে কোম্পানিতে কাজ করছি, এমন একটা জায়গায় রিসোর্ট হলে পর্যটন শিল্প তৈরি করা যাবে, আর তাকে কেন্দ্র করে জনবসতিও তৈরি হবে, আর তাতে কিছু % মানুষের বেকারত্ব কমবে। আমি সৌরঙ্ক রায়, আমাকে জায়গাটার কাজ কেমন চলছে তার একটা রিপোর্ট তৈরি করার জন্য পাঠানো হয়েছে। এই 15 দিনে কতটা কাজ এগোলো, কোনো সমস্যা হচ্ছে নাকি তা খতিয়ে দেখতে হবে আর কি। আমি আর আমার সাথে দীপুদা যাচ্ছে। ম্যানেজমেন্ট টিম থেকে আমাদের দুজনকেই পাঠানো হয়েছে। আমরা রওনা দিয়েছি পুরো 7 সকালে, মানে সকাল 7টায়। তারপর অফিস হয়ে গাড়ি থেকে রওনা দিতে দিতে 9:45। কলকাতা শহর যানজট কাটিয়ে সিজুয়াতে যখন পৌঁছালাম তখন ঘড়িতে দুপুর 1:30 বাজতে চলছে। ওখান থেকে লাঞ্চ সেরে নিয়েছিলাম, কারণ আমাদের ড্রাইভার বিহারীলাল বলে দিয়েছিল এরপর খাবার কোনো দোকানপাট পাবো না, তাই আর রিস্ক নিইনি। এসব জায়গায় এসে ড্রাইভারদের এই ধরনের পরামর্শ কখনো অমান্য করতে নেই। অভিজ্ঞতা দিয়ে বুঝেছি অমান্য করলেই আদপে বাসটা আমারই জোটে। ভাগ্যিস শুনেছিলাম, কারণ কথাটা কাটায় কাটায় ফলে গিয়েছে। যত গাড়ি এগোচ্ছে ততই জনবসতি কমতে কমতে একদম শুনশান। কোন ভাগাড়ে যাচ্ছি বলো তো? এখানে রাস্তার পাশে চায়ের দোকান অবধি নেই। এই বাংলার প্রতি 1 কিলোমিটার 10টা করে চায়ের দোকানই থাকে প্রতি মোড়ে মোড়ে, আর এখানে সেটাও অবধি নেই। দীপুদা রাগের চোটে কথাগুলো বলে উঠল, সত্যি আমরা এতটা জনশূন্যতা কল্পনা করিনি। বিহারীলাল বলে উঠল, কাদের জন্য চা বানাবে স্যার? এদিকে তো কোনো গরুও চড়াতে আসে না। সত্যি কোথায় গিয়ে যে পড়তে চলেছি কে জানে। ফোনটা একবার দেখলাম অন করে, অলরেডি নেটওয়ার্ক নেই। হঠাৎ মায়ের কথা মনে পড়ল। খেয়ে দিয়ে মাকে কল করেছিলাম, তখনই লাস্ট কথা হয়েছিল। মা এবার সাইটে আসাটা নিয়ে বড্ড টেনশন আছে। যদিও মাকে বলেইছিলাম যেখানে যাচ্ছি সেখানে কোনো রকম নেটওয়ার্ক কিন্তু পাবো না, পৌঁছে খবরও দিতে পারবো না। কিন্তু মা তো মাই হয়। মা বলেছিল বর্তমানে এমন কোনো জায়গা নেই যেখানে অল্প হলেও নেটওয়ার্ক থাকবে না। অল্প নেটওয়ার্ক পেলেই আমাকে ফোন করবি। আমি কিন্তু চিন্তা করব তোকে নিয়ে। কীভাবে বাড়ি থেকে বেরোনোর সময় কাজটা ভাঙলো। হেসে বলেছিলাম, মা প্লিজ সিরিয়াল দেখাটা কমাও। হাত ফসকে কাপটা পড়ে গিয়েছিল, দ্যাটস ইট। হতেই পারে অমন। চুপ কর বাদর ছেলে, তুই কি বুঝবি? কাজ ভাঙা সত্যিই অমঙ্গলের। সেই থেকে মা চিন্তা করছে। এখন থেকে নেটওয়ার্কের যা হাল দেখছি, মাকে মনে হয় না ফোন করতে পারবো। ফোনটা অফ করে ঢুকিয়ে রাখার সময় খেয়াল পড়ল কটা বাজে এখন তা তো দেখা হলো না। বাঁ হাতের তুলে দেখলাম ঘড়ির কাঁটা বলছে 3:45। গাড়িতে প্রবল ঝাঁকুনি শুরু হলে বুঝলাম রিভারবেড শুরু হয়েছে। এতক্ষণ নানা রকম চিন্তায় ডুবে থাকার দরুন বাইরের দিকটা লক্ষ্যই করিনি। এখন দেখলাম সুবর্ণরেখার একটি ক্ষীণ ধারা আমাদের পার করতে হতো, তা ম্যাপেই দেখেছিলাম। এখন তার ব্যাপ্তিটা দেখলাম। যতটা সরু লাগছিল অতটা সরু অববাহিকা নয়, তবে এখন গ্রীষ্মকাল বলে নদীর জলের অংশটুকু সরুই বয়ে চলেছে। বেলা শেষের ক্লান্ত রোদ তার শেষ রশ্মিটুকু দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখার বুক জুড়ে। সামনেই দেখা যায় নদীর ওপারের সবুজের রাশি। ওটাই আমাদের গন্তব্য। দেখতে দেখতে আমাদের গাড়ি রীতিমতো নাচতে নাচতে পার হলো নদী। ভাগ্যিস গ্রীষ্মকাল, বর্ষার জল বাড়লে যে কি হবে কে জানে। কোনো ব্রিজও নেই, আর অতীতে ছিল বলে মনেও হলো না। থাকলেও কোনো নিদর্শন অন্তত থাকতো। নদী পার করে জঙ্গলে ঢুকতেই প্রাণ ফিরে পেলাম। আগে হয়তো ঘন জঙ্গল ছিল,
ছিল বললে ভুল, এখনও আছে। তবে এই বৃক্ষরাজির রাজত্বে যে মানুষের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটেছে তা গাছেদের মৃতদেহগুলোই প্রমাণ করছে। গাছ কেটে এই কদিনে রাস্তা তৈরি করা হয়েছে, করতে তো হবেই। এরপর সব কাঁচামাল আনতে হবে, যন্ত্রপাতি সব আসবে। এই আদিম প্রান্তরকে গিলে খাবে আধুনিকতার যন্ত্র রাক্ষস। তবেই না শান্তি। দীর্ঘশ্বাস ফেললাম মনে মনে। আসলে কলকাতায় থাকি তো, ওই 13-14 তলার বিল্ডিংয়ের ওপর দিয়ে দেশলাইয়ের বাক্সের মতো বিল্ডিংয়ের জঙ্গলের ফাঁকে সবুজ খুঁজে পাই না তো। আর এখানে এই জঙ্গলের সবুজের অকাল প্রয়াণ দেখে পানটা হু হু করে ওঠে বইকি। অবশ্য ভেবে লাভ নেই কোনো। ফেসবুকে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও স্লোগান লিখলে প্রোফাইলের রিচটাই বাড়ে। ওটাকে সিরিয়াসলি নিলে তো আর পকেট ভরবে না। মানুষের তো পকেটটা ফুলে থাকাটা আসল জীবনের লক্ষ্য। আমিও এসব তাত্ত্বিক ভাবনাকে মন থেকে ঝেড়ে ফেলে গাড়ি থেকে নামলাম। গাড়ি এসে থামলো জঙ্গলের দিক দিয়ে মধ্যবর্তী একটা অংশে। এখানে বেশ কয়েকটা তাঁবু খাটানো হয়েছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য গাছের গুঁড়ি। বোঝা গেল গাছ কেটে কেটেই এই জায়গাটা তৈরি হয়েছে। আমি আর দীপুদা গাড়ি থেকে নামলাম। এতক্ষণ বসে বসে কোমর পুরো ধরে গিয়েছে। হাতটা ছড়িয়ে একটু আলমোড় ভাঙলাম। আর চোখে তাকিয়ে দেখি দীপুদা ফ্রি হ্যান্ড করে শরীরের আর ভাঙাচ্ছে। একটা লম্বা শ্বাস টানলাম। জঙ্গল আমার খুব প্রিয়। জঙ্গলের একটা নির্দিষ্ট বুনোগন্ধ থাকে, ওটা আমার বড্ড ভালো লাগে। ফ্রেশ এয়ার, সাথে ওই বুনোগন্ধ, সবজি শীতলতা, সব মিলিয়ে জঙ্গল একটা প্রশান্তি ছড়িয়ে দেয়। কিন্তু এবার সেই শান্তিটা পাচ্ছি না কেন। উফ, আমি চাইছি জঙ্গলের স্বাভাবিক ভাবটা ফিল করতে, কিন্তু কেমন একটা লাগছে, আমি না বোঝাতে পারছি না। একটা অস্বস্তি, কি একটা যেন গন্ডগোল মনে হচ্ছে। সত্যি কি কিছু গোলমাল রয়েছে, নাকি আমার মনের ভুল? উফ, কিছু একটা গরমিল আছে, আমার মন বলল আমায়। মাঝখানে আগুন জ্বালিয়ে আমরা সবাই বসেছি। সবাই মানে আমি, দীপুদা, সাথে এই সাইডের দায়িত্ব যার ওপর দেওয়া রফিকদা, পার্থ স্যার আর কুলি মজুররাও যে যার মতো ছড়িয়ে বসে রয়েছে। বেশ একটা গুমোট কিন্তু শীতল পরিবেশ চারদিকে। গাড়ি থেকে নেমে যে অস্বাভাবিক ভাবটা অনুভব করেছিলাম তা এখন বুঝতে পেরেছি আমি। এই জায়গাটা চারদিক নদী দিয়ে ঘেরা, না দ্বীপ নয়। এখানে আসার আগে এই জায়গাটা সম্বন্ধে খোঁজখবর নিয়েছিলাম। জায়গাটা সম্বন্ধে জানতে গিয়ে দেখি এখানে একটা নাকি বড় ঢিপি ছিল। মাটির না, পোড়ামাটির ইট আর চুনের গাঁথনি দেওয়া। ওটা সম্বন্ধে জানতে পেরেই আজ থেকে 15 বছর আগে এখানে এক্সকাভেশন হয়েছিল। তখন এখানে বিভিন্ন পরীক্ষা চালানো হয়। তাতে জানা যায় এখানকার মাটি ঠিক নদীর পলি মাটি নয়। ধারণা করা হয় নদী নাকি এই জায়গাটাতে এড়িয়ে এর চারদিক দিয়ে ছড়িয়ে বয়ে চলেছে। যদিও জানি না কতটা সত্যি, না আদেও এমন কি হয় নাকি তাও জানি না। তো যা বলছিলাম, যে অঞ্চলের চারদিকে নদী সে জায়গাটা এত গুমোট, নদীর কোনো হাওয়া থাকবে না। ব্যাপারটা অদ্ভুত নয়? কি ভাবছিস সৌর? কফিটা যে ঠান্ডা হয়ে গেল। রফিকদার ডাকে স্তম্ভিত ফিরল আমাদের প্রত্যেকের হাতে একটা করে কফি কাপ। পার্থ স্যার কফি বানিয়েছে, সাথে প্লেটে একটা করে রুই মাছ ভাজা। পার্থ স্যার এক টুকরো রুই মাছ মুখে দিয়ে বলল, খাও খাও, একদম টাটকা মাছ, এ স্বাদের ভাগ হয় না। রফিকদা বলল, এখানে এই একটা জিনিস ভালো, একদম টাটকা মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছও ভালো পাওয়া যায়। আমি হাসলাম, চুমুক দিলাম কফিতে। রফিকদাও যোগ করলো, আর একটা জিনিসও পাওয়া যায় এই সুবর্ণরেখায়। এমন রহস্য করে বলল যে আমি আর দীপুদা দুজনেই সপ্রশ্ন দৃষ্টিতে চাইলাম ওনার দিকে। আর চোখে লক্ষ্য করলাম আশেপাশে অনেকেই মিটিমিটি হাসছে, এমনকি পার্থ স্যারও। আমরা বুঝতে পারলাম না দেখে রফিকদা হতাশ হয়ে বলল, ধুর, এরা কি কিছু জানে না দেখছি। যে জায়গায় যাচ্ছ সে জায়গা সম্বন্ধে একটু জেনে আসবে না? পেপার টেপার পড়ো না নাকি? আমি কিছু বলার জন্য মুখ খুললেও বলতে পারলাম না। রফিকদা বলে চললেন, শোনোনি, সুবর্ণরেখা নদীতে সোনা পাওয়া যায়, সোনার গুঁড়ো। আমি আর পার্থ রোজ সকালে উঠে ওই সোনাই খুঁজি। এবার আমার হাসি পেয়ে গেল। সজোরে হেসে উঠে আমি বললাম, তা পেলেন সোনা? হ্যাঁ, একটা দানা পেয়েছি, দেখবে? বলেই পকেটে হাত পুরলেন। তারপর রুমালের ভেতর থেকে বের করে একটা ছোট্ট দানার মতো জিনিস আমার হাতে দিলেন। সামনের আগুনের আলোয় দেখলাম সোনালি রঙের একটা ছোট্ট পাথর। এটা সোনা। আমার বিশ্বাস হলো না। তা অবশ্য প্রকাশ করলাম না, সিনিয়রদের সাথে তর্ক করাটা ঠিক না। আমি সহাস্য মুখে দীপুদার হাতে দিলাম। দীপুদাও হাত বাড়িয়েছিল দেখবে বলে। আমি বললাম, বেশ ভালো,
এখানে তো অনেক দিন থাকতে হবে, রোজ যদি এমন একটা দুটো করে পান তবে গলার কিছু না হলেও বৌদিকে একটা আংটি এই অ্যানিভার্সারিতে গড়িয়ে দিতে পারবেন। আমার কথা শুনে সবাই হেসে উঠল। বুঝলাম কেউ এটাকে সোনা ভাবছে না, কিন্তু কেউ রফিকদার সাথে তর্কও করছে না। রফিকদা আমাদের হাসির আসল অর্থ ধরতে পারেনি। সে বলল, এমন এক মরা জায়গায় এই মাছ আর সোনা ছাড়া কিছুই নেই গো। কি কুক্ষণে যে এসেছি। দীপুদা বলে উঠল, এই জঙ্গলে জন্তু জানোয়ারের ভয় নেই তো? বা সাপখোপ? ধুস, কিচ্ছু নেই। পশু পাখি কিচ্ছু নেই। 1 নম্বরের মরা জায়গা স্যার। এমনকি ঝিঝি পোকাও নেই স্যার। যবে থেকে এসেছি সেই দিন থেকে দেখছি সারাদিন শ্মশানের মতো চুপচাপ। বিরক্তি নিয়ে যে কথাগুলো বলল তাকে আমি চিনি। তার নাম মাধুকরী। আমরা মধু বলে ডাকি। মজুর হিসেবে কাজ করে। মধুর কথায় খেয়াল করলাম, সত্যি তো আসার পর থেকে কোনো ঝিঝি পোকার ডাক নেই। এমনকি বিকেলে বাড়ি ফিরতে পাখিদেরও ডাক পাই না। এক নিশ্চল অন্ধকার ঘিরে আছে বনটাকে। এমনকি কোনো জোনাকিও নেই। এমন হয় নাকি? কবি বলেছেন, বন্যরা বনে সুন্দর। আর সেই বনে যদি বন্যরাই না থাকে, সে বন কী সুন্দর। নিজের অজান্তেই গাটা ছমছম করে উঠল। মন হলো লাইফ টাইম এক্সপেরিমেন্ট পেতে চলেছি এই ট্যুর থেকে। কেটে গিয়েছে 3 দিন। পার্থ স্যার পরের দিনই ফিরে গেলেন। তারপর এখান থেকে গাছের গুঁড়িগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হলো। পরের 2 দিন সেসব পরিষ্কার আর কিভাবে এর পরের কাজগুলো এগোবে তাকে সকলকে বোঝানোর কাজেই পার হয়ে গেল। কি হে, কি ভাবছিস? চমক ভাঙল আমার এখন সুবর্ণরেখার রিভার বেডে। সকাল উঠে এখান থেকে একটু ঘুরে যাই। এখানে খোলা প্রান্তরে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেওয়া যাক। জঙ্গলের মধ্যে কিছু একটা ব্যাপার আছে, কেমন একটা দমবন্ধ লাগে। যাই হোক, আমি কোনো উত্তর দিলাম না রফিকদাকেও। আর রফিকদাও আমার উত্তরের অপেক্ষায় ছিল না, কারণ সে রোজকার প্রথম কাজটা করতে মনোনিবেশ করলো, মানে ওই সোনা খোঁজা। আনমনে মাথা নাড়িয়ে হাসলাম। বিগত 2 দিনে কানাকারি পাওয়া যায়নি। আমি মজা করে বললাম, বেস্ট অফ লাক দাদা, দেশের জন্য সোনা নিয়ে ফেরো। পেছন ফিরে রফিকদা হাত নাড়ল। লোকটা বড্ড ভালো। লেগ পুলিং খুব একটা বোঝে সোঝে না। হাসলাম আমি। পাথরের ওপর হঠাৎ পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে দেখলাম 3 জন এসেছে, হাতে ছিপ, মাছ ধরতে। দুপুরে তাহলে আজ বড় মাছ হচ্ছে। বেশ অন্যরকম কাটছে কিন্তু এখানে। সকালের দিকটায় কাজকর্মের ফাঁকে বেশ পিকনিক পিকনিক লাগে আবহাওয়াটা। সমস্যাটা শুরু হয় রাতের বেলায়। শুধু আমার না, সবারই। রাত যত বাড়তে থাকে তত ঠান্ডা বাড়তে থাকে। এ ঠান্ডা যে সে ঠান্ডা নয়, অদ্ভুত শীতলতা, যেন জঙ্গলে নয় মর্গে আছি। তাই রীতিমতো কাঠকুটো জেলে কোনো রকমে দিন গুজারান করতে হচ্ছে। যতদিনের আলো ফুটতে না থাকে পরিস্থিতি তত স্বাভাবিক হয়। যাক বাবা, আজকের দিনটা কাটলে আমার ছুটি। আজ মাটি খোঁড়াখুড়ি শুরু হবে। এরপর আমার আর কোনো কাজ নেই। এমন ভুতুরে জায়গা থেকে বেরোতে পারলে বাঁচি। আজকে আমাদের তাঁবুগুলো বেশ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গার মাটি ডাই হয়ে রয়েছে। তার মাঝে আমরা আগুন জ্বেলে গোল করে বসে রয়েছি। আমি যেখানে বসে রয়েছি তার পাশে মাটির স্তূপ। ও সরি, মাটি না, কংক্রিটের স্তূপ। এটা হলো সেই জায়গাটা। শুনেছিলাম আজ থেকে 10-15 বছর আগে আর্কিওলজির এক্সকাভেশন হয়েছিল। এখানেই নাকি একটা ঢিবি ছিল, চুন সুরকি দিয়ে গাঁথা, পোড়ামাটির ইট দিয়ে তৈরি। তো তখন ওই ঢিবিটা ভেঙে দেখার চেষ্টা হয়েছিল, কি আছে ঢিবির মধ্যে, কেন তৈরি করা হয়েছিল বোঝার জন্য। কিন্তু কিছুই নাকি পাওয়া যায়নি। আমার প্রথমে এসে চোখ পড়েছিল মাটির সাথে মিশে এই কংক্রিটের আস্তরণের দিকে। তার চারপাশে কিছু ইট ছড়ানো ছিটানো, যা দেখলে বোঝা যায় বহু যুগ পুরনো। শুনেছিলাম কার্বন ডেটিং করে নাকি খ্রিস্টপূর্বাব্দের সময় বলেই জানা গিয়েছে। প্রথম দিন এসে আরও একটা জিনিস আমাদের চোখে পড়েছিল। সেটা নজরে পড়েছিল অদ্ভুতভাবে। জঙ্গলে প্রথম ঢুকেছি, চারদিক দেখতে দেখতে যাচ্ছি। হঠাৎ কিছু একটায় বেদম হোঁচট খাই। হোঁচটটা এতটাই জোরে ছিল যে নিজেকে আর সামলাতে পারিনি। ধপ করে পড়ি। সামনে একটা পাথর জাতীয় একটা জিনিস, তাতে যাতে মাথা না পড়ে তার জন্য স্বাভাবিক রিফ্লেক্সে হাতটা সামনে এনে পাথরটা ধরি। একটু ধাতস্থ হয়ে যখন মাথাটা তুলেছি, ও মা, দেখি নাকের সামনে 2 ফাঁকা কোটর। ভালো করে তাকাতে বুঝতে পারলাম জিনিসটা আসলে কি। পড়ে যাওয়ার সময় যে চিৎকার করেছি, পরে ওইখানে কর্মরত মজুররা জানায় এখানে নাকি ওরকম অনেকগুলো খুলি
সাথে মানুষের কঙ্কাল ও হাড়গোড় পাওয়া গিয়েছে। কি জানি কোন রহস্যের বুকে নিয়ে এই মৃত্যুপুরীর শীতলতা নিয়ে এই জঙ্গলটা দাঁড়িয়ে আছে। তবে আজ যখন খোঁড়া হলো জায়গাটা দেখলাম, ওটা একটা জায়গা কুয়ো। একটা কুয়োর ওপর ঢিবি তৈরি হয়েছিল। কেন? এই জন্য কি এই জায়গাটার এক্সকাভেশন থেকে কি পাওয়া গিয়েছিল তা পাবলিক করা হয়নি? অবশ্য সত্যি বলবে বা কি, তবু একটা প্রশ্ন তো রয়েই যায়, ঢিবিটা কে বানিয়েছিল তা জানা যায়নি। আর কেনই বা বানালো? একটা কুয়ো ঢাকতে? আমি ইতিহাসের স্টুডেন্ট ছিলাম, ফলে এসব আনসলভ হিস্টোরিক্যাল কেস দেখলেই ভেতর ভেতর রোমাঞ্চ আর কৌতূহল অনুভব করি। ভাবার চেষ্টা করি মনে মনে, গল্পও সাজাই। ওই কুয়োটার দিকে তাকিয়ে আত্মমগ্ন হয়ে আকাশ কুসুম ভাবছি। কতক্ষণ ধরে যে তাকিয়ে আছি কে জানে। কংক্রিটের ঢিবিগুলোর ওপর উপুড় হয়ে বসে মাধুকরী কাঠ কাটছে, মুখটা সামনে আলোর দিকে। হঠাৎ আমার চোখে একটা জিনিস পড়তেই আমি সোজা হয়ে বসলাম। ও কি? ওটা কি? শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল নিমেষে। মুহূর্তে গগনবিদারী চিৎকারে কেঁপে উঠল এই মৃত্যুপুরী। কিন্তু ওটা কি দেখলাম ক্রমশ। এটাই গল্পের পার্ট 1। আমি খুব শিগগিরই পার্ট 2 নিয়ে আসছি। যদি গল্পটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।